ইয়ে নামের খুবই সাধারণ একটি মেয়ে, যার পরিবার ছিল খুবই দরিদ্র। আর তাই পরিবারের হাল ধরার জন্য ইয়ে গ্রামের সত্যি একটি বাজারে মাছ বিক্রি করার কাজ করত। দিয়েছিল খুব পরিশ্রমী আর অনেক ভালো একটি মেয়ে সে। তবে একদিনে যখন তার দোকানে মাছ বিক্রি করছিল, তখনই তার দোকানের সামনে দৌড়ে চলে আসে একজন কোটিপতি সুদর্শন ব্যক্তি। তার নাম হচ্ছে ফাং। সে কারো কাছ থেকে পালানোর চেষ্টা করছিল। এটা বুঝতে পেরে ইয়ে তাকে আশ্রয় দেয় এবং সাহায্য করে। তবে ফাং ছিল এমন একজন মানুষ যে কিনা মেয়েদের আশেপাশে যেতেও পছন্দ করত না। এমনকি তার অনেক কোটিপতি সুন্দরী মেয়েদেরকেও সে বিয়ে করতে একদমই রাজি ছিল না। তবে ইয়ের সঙ্গে দেখা হওয়ার পর এর ব্যবহার আর মন মানসিকতা দেখে ফাং আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু ইয়ে জেনে বুঝেই কখনোই এমন কোনো মানুষকে বিয়ে করতে চাইছিল না যে কিনা তার চাইতে অনেক উঁচু স্থানের মানুষ। তাই সে বারবার ফাংকে ফিরিয়ে দিতে থাকে। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল? ফাংকে শেষ পর্যন্ত ইয়ের মন জয় করতে পেরেছিল, নাকি এখানেই শেষ হয়ে গিয়েছিল তাদের সমস্ত সম্পর্ক? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই জাও ইয়াকে কয়েকজন ধরার চেষ্টা করছে। তাদেরকে মূলত তার মা পাঠিয়েছে তাকে ধরে নিয়ে একটা ব্লাইন্ড ডেটে পাঠানোর জন্য। আমরা বুঝতে পারি যে সে কোনোভাবেই আসলে ব্লাইন্ড ডেটে যেতে চায় না, এজন্যই পালাচ্ছে। সে সেই লোকগুলোকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর আমাদেরকে জাও ফাংকে দেখানো হয়। সে একজন মাছ বিক্রেতা। সে জাদুর মতো করে মাছ কাটে। তার মাছ কাটা দেখে সব ক্রেতারা মুগ্ধ হয়ে যায়। সবাই তার মাছ কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তার মাছ নিয়ে টানাটানি শুরু করে। সে তাদেরকে একে একে সবাইকে মাছ দেয় এবং সবাই চলে যায়। তারপর সেখানে ইয়ে আসে এবং তার দোকানের ভেতরে লুকিয়ে পড়ে। তখনই ফাং তাকে দেখে ফেলে। ভয়ে তার দিকে চাকু ধরে বলে, কে তুমি? ইয়ে বলে, আমি মাছ কিনতে এসেছি। এসব বলে ফাংয়ের অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়ে দেয়। তারপর সেখানে সেই লোকগুলো আসে এবং ইয়ের খোঁজ করতে থাকে। ইয়ে ফাংকে কিছু বলতে নিষেধ করে। ফাং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যাওয়ার সময় তারা ফাংয়ের মাছের বালতি লাথি মেরে ফেলে যায়। ফাং তার মাছগুলো তুলতে থাকে। লোকগুলো যাওয়ার পরে ইয়ে সেখান থেকে যখন যেতে চায়, মাছের উপর পা রেখে পিছলা খেয়ে পড়ে যেতে চায়। তখনই ফাং তাকে ধরে নেয় এবং ভুল করে তারা একে অপরকে কিস করে। তারপর ফাং বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি মাছ নিন। ইয়ে বলে, আমার মাছ লাগবে না। ফাং বলে, আপনি টাকা দিয়েছেন, এখন আপনাকে মাছ নিতে হবে। কিন্তু ইয়ে তার কথা না শুনেই চলে যেতে চায়। ফাং বলে, আপনার ঠিকানা দিয়ে যান, আপনাকে মাছ ডেলিভারি করে দিব। ইয়ে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ইয়ে যাওয়ার পরে ফাং সেখানে ইয়ের একটা কার্ড পায়। সে কার্ড থেকে ফাং ইয়ের অফিসের অ্যাড্রেস পায়। পরদিন সে মাছ এবং সেই কার্ডটি নিয়ে ইয়ের অফিসে যায়। রিসেপশনে গিয়ে সে সেই কার্ড এবং মাছ দেয়। তখনই সেখানে ইয়ে আসে। ইয়ে এটা দেখে অবাক হয়ে যায় যে মেয়েটা তার কার্ড পেয়েও সেটা ফেরত দিতে এসেছে এবং মাছও ডেলিভারি করতে এসেছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে বলে এবং তাকে কাছে নিয়ে চলে আসতে বলে। পরের স্থানে দেখানো হয় একটা চেম্বার। সেখানে ফাং আসে। সে আসার পর তাকে ইয়ে ডিরেক্ট বিয়ের জন্য প্রপোজাল দেয়। এটা দেখে তো ফাং পুরাই অবাক। তারপর ইয়ে বলে, তোমাকে তোমার পরিবার 3 বছর আগে দত্তক নিয়েছিল। তোমার একটা ছোট ভাই আছে। তুমি আমার জন্য পারফেক্ট। এবার শুধু তোমার শর্ত বলো, তোমার কত টাকা লাগবে সেটা বলো। ফাং 5 আঙুল দেখায় এবং মনে মনে ভাবে 5,000 টাকা মাসে আমার পরিবারের খরচ হয়ে যাবে। তখন ইয়ে বলে, ঠিক আছে, তোমাকে আমি প্রতি মাসে 5 লাখ টাকা দেব। এটা শুনে ফাং আরো বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে ইয়ের মা একটি মেয়েকে নিয়ে চলে আসে, যার সাথে সে তার ছেলের বিয়ে ঠিক করেছে। মেয়েটা ইয়ের জন্য খাবার রান্না করে এনেছিল, কিন্তু সে সেটা খায় না। তাই মেয়েটা তার হাত ধরে থাকে আর তাকে রিকোয়েস্ট করে খাওয়ার জন্য। এটা দেখে ফাং রেগে যায় এবং মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমার হাজবেন্ডের থেকে দূরে থাকো। ইয়ের মা বলে, কে তুমি? কি বলে ডাকলো ওকে? তারপর মেয়েটা ফাংকে দেখে এবং সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে দেখানো হয় ফাং একটা পাহাড়ের ধারে ধরে ঝুলছে আর তার সামনে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। তখনই মেয়েটা তার পায়ে পড়ে যায় এবং পাহাড় থেকে সে পড়ে যায়। সিন আবারও প্রেজেন্টে চলে আসছে। মেয়েটি মনে মনে ভাবে যে ফাং কিভাবে এখনো বেঁচে আসছে। তারপর ফাংকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমাকে চেনো? ফাং বলে, আমি কিভাবে তোমাকে চিনব? মেয়েটা বলে, ঠিকই তো, তুমি কিভাবেই বা আমাকে চিনবে? তুমি কে? তুমি তো আমার জুতা পরিষ্কার করারও যোগ্য না। তখন ফাং ইয়েকে বলে, হাজবেন্ড তুমি বলে দাও তো আমি কে? তখন ইয়ে বলে, ফাং আমার হবু বউ। এটা শুনে মেয়েটা খুবই রেগে যায় এবং ফাংকে খারাপ কথা বলতে থাকে। ফাংও রেগে গিয়ে একটা পেন্সিল নিয়ে সেটা ভেঙে ফেলে। তারপর ইয়ের মাও খারাপ কথা বলতে যাবে, তখনই ফাং রেগে পুরো কলমদানিটাই ভেঙে ফেলে। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। ইয়ে এটা দেখে খুবই খুশি হয়ে যায়। তারপর তারা বিয়ে করতে যায়। বিয়ে শেষে ইয়ে ফাংয়ের অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়ে যায়। ফাং খুশি মনে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে ইয়ের অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে, তোমার জীবনসঙ্গী খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়া হলো নয় কি? তখন ইয়ে একটা ভিশন দেখে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখানো হয় ইয়ে অসুস্থ হয়ে পড়ে আছে
এবং একটা মেয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। সিন আবারও বর্তমানে চলে আসে। ইয়ে তার অ্যাসিস্ট্যান্টকে সেই মেয়েকে খুঁজে বের করতে বলে যে তার প্রাণ বাঁচিয়েছিল। অন্যদিকে ফাং ব্যাংক থেকে সেই 5 লাখ টাকা তুলে বাড়ি ফিরছিল। তখন রাস্তায় একটি স্কুটির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। তার খুব বেশি ক্ষতি হয় না, শুধু প্যান্টের একটু অংশ ছিঁড়ে যায়। তারপর আমাদের ফাংয়ের বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে ফাংয়ের বাবা, মা, ভাই এবং ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। ভাইয়ের গার্লফ্রেন্ড তাদের কাছে 5 লাখ টাকা চায়, না হলে ঘর থেকে বের হয়ে যেতে বলে। ভাইয়ের কথায় আমরা বুঝতে পারি যে তার গার্লফ্রেন্ড তাদের টাকায় বাড়ি কিনেছে, কিন্তু নিজের নামে কাগজ করেছে। এখন সেটা সুবিধা নিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করছে। ফাংয়ের বাবার অবস্থা একদমই ভালো ছিল না, তাদের পক্ষে এত টাকা দেওয়াটাও সম্ভব ছিল না। তবুও সে মেয়েটা কিছুই শোনে না, তাদের ছেলেকে ভয় দেখায়। ফাংয়ের বাবা রেগে মেয়েটিকে থাপ্পড় মারতে চায়, কিন্তু পারে না। নিজের ছেলেকেই মারে এবং বলে, এটা তোর গার্লফ্রেন্ড। তখনই সেখানে ফাং আসে এবং সে 5 লাখ টাকা দেয় মেয়েটিকে। টাকা দিয়ে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিতে বলে তাকে। মেয়েটি টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। তারপর টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। ফাংয়ের ভাই তার কাছে ক্ষমা চায় এবং আমরা ফাংয়ের কথায় জানতে পারি যে এটা তার আসল পরিবার না। 3 বছর আগে তাকে এই পরিবার একটি পাহাড়ের নিচে পড়ে পেয়েছিল। তারপর থেকে তারা তাকে আপন মেয়ের মতো দেখেছে। এরপর ফাং তার বিয়ের সম্পর্কে সবকিছু বলে। তাকে মাসে 5 লাখ টাকা দেবে সেটাও বলে। তারপর সেখানে ইয়ের লোক আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে সবার কাছ থেকে বিদায় নেয়। সবাই অনেক কষ্ট পাচ্ছিল তাকে বিদায় দিতে। ফাং তাদেরকে বলে, আমি ভালো থাকবো এবং নিজের খেয়াল রাখবো। এই বলে সে সেখান থেকে চলে আসে। এরপর ইয়ের বাড়ির সিন দেখানো হয়। ফাংকে ঘিরে সবাই বসে আছে। ইয়ের মা তার কাছে জানতে চায়, তোমাদের বিয়ে হলো কিভাবে? ফাং বলে, আমরা একে অপরকে ভালোবাসি। সেখানে থাকা আরো অনেকেই বলে, তুমি ইয়েকে বড়লোক দেখে ফাঁসিয়েছ। অন্য একজন তাদের সম্পর্কের ব্যাপারে জানতে চায়। ফাং তখন বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। সে উল্টাপাল্টা গল্প বলতে থাকে এবং টেবিলে রাখা সব ফল খেতে থাকে। তার গল্পের সাথে ইয়ের কিছু মিল ছিল না, তা তার মা ধরে ফেলে। তখন ফাং আবারও গল্প ঘুরিয়ে নেয়। এভাবে গল্প বলতে বলতে টেবিলে রাখা সব ফলও শেষ হয়ে যায়। তখন সেখানে ইয়ে চলে আসে। আড়াল থেকে এসব কাণ্ড সে দেখে। এরপর ফাং নিজের সম্পর্কে বলতে শুরু করে এবং কলা খেতে থাকে। এরপর কিভাবে তার আর ইয়ের প্রেম শুরু হয় সেই গল্প বলে আর চকলেট খুলে খেতে থাকে। সকল প্রশাসনের সবাই খুশি হতে থাকে। ইয়ের অ্যাসিস্ট্যান্ট এর গল্প শুনে সবাই তো পুরোই অবাক। এমন চাপাবাজি শুরু করে যে এক পর্যায়ে ফাং এটা বলে ফেলে যে সে প্রেগনেন্ট। তখন ইয়ের মা বলে, চলো ব্লাড টেস্ট করে দেখি তুমি আসলে প্রেগনেন্ট কিনা। ফাং নিজের কথার জালে নিজেই ফেসে যায়। বুঝতে পারে না এখন সে কি করবে, কোনভাবে সে বিষয়টাকে সামলাবে। সেখানে থাকা অন্যরাও বলে যে থাক, এসব করার কি দরকার। এরপর ইয়ের মা ইয়েকে দেখে এবং তার কাছে সত্যিটা জানতে চায়। ফাং এটা দেখে ঘাবড়ে যায় যে ইয়ে তার সব কথা শুনে নিয়েছে। তখন ইয়ে ফাংকে কাছে টেনে বলে, ও যাই বলেছে সবই সত্য। এটা শুনে ইয়ের মা উত্তেজিত হয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে যায়। সবাই তার পাশে এসে ভিড় করতে শুরু করে। ফাং সবাইকে সরিয়ে দিয়ে বলে, তার মুক্ত বাতাস দরকার, সবাই সরে যাও। এরপর সে মায়ের পাশে বসে তার হার্টবিট এবং নিঃশ্বাস চেক করে এবং বলে, ফার্স্ট এইড বক্স আছে। ইয়ে তাকে ফার্স্ট এইড বক্স দেয়। সে বক্স থেকে একটা ইঞ্জেকশন বের করে ফাং মায়ের শরীরে দিয়ে দেয়। এটা দেখে ইয়ের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায় যে তাকে যে বাঁচিয়েছিল সেও এক রকমের ইঞ্জেকশন দিয়েছিল তাকে এবং তার পায়ে একটি দাগ ছিল। ইঞ্জেকশন দেওয়ার পরে মায়ের সেন্স ফিরে আসে। সেন্স ফিরে মা ফাংয়ের উপর খুশি হয় এবং তাকে মেনে নেয় নিজের পুত্রবধূ হিসেবে। এরপর ইয়েদের ঘরের দৃশ্য দেখানো হয়। সেখানে ফাং ও ইয়ে কথা বলছিল। ইয়ে তার অভিনয়ের প্রশংসা করে। এরপর ফাং জিজ্ঞেস করে যে আমরা কি একই বিছানায় শোবো? ইয়ে বলে, এটা কি তোমার জন্য অস্বস্তিকর? এবার তারা একসাথে শুয়ে পড়ে। রাতে ফাং স্বপ্নে সে দৃশ্যটা দেখে যেখানে সে পাহাড়ে ঝুলেছিল। একটা মেয়ে তার পায়ে পাড়া দেয় এবং সে পাহাড় থেকে পড়ে যায়। এই স্বপ্ন দেখে সে ভয় ইয়েকে জড়িয়ে ধরে। ইয়েও তাকে কিছুই বলে না। পরদিন সকালে ঘুম ভেঙে ফাং দেখতে পায় যে সে ইয়েকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। এটা দেখে সে বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং তাড়াতাড়ি উঠে বসে। ইয়ে বলে, তুমি নিজেই আমাকে জড়িয়ে ধরেছিলে। ফাং বলে, তাহলে তুমি আমাকে সরিয়ে দাওনি কেন? ইয়েও বলে, আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। এরপর ইয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। এরপর খাবার টেবিলে ইয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং সেখান থেকে উঠে চলে আসে। তারপর সেখানে মিস হো এবং ইয়ের কাজিন হান আসে। মিস হো হচ্ছে সেই মেয়েটি যার সাথে ইয়ের মা তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু ইয়ে তাকে রিজেক্ট করে দিয়েছিল। এজন্য সে তার কাজিনকে বিয়ে করেছে। এখন সে বিয়ের ইনভাইটেশন কার্ড দিতে এসেছে তারা। ফাং তাদেরকে পাত্তা না দিয়ে নিজের মতো করে খেতে থাকে। এটা আবার হানের খারাপ লাগে। এটা সে খারাপভাবে তাকে বলে। মিস হো তাকে সম্মান করতে বলে, কিন্তু ফাও তাদের আজেবাজে কথা শুনিয়ে দেয় যা তাদের প্রাপ্য। এটা শুনে তারা রেগে যায়। মিস হো বলে, হানের যাওয়ার কর্পোরেশনের অধিকার আছে। এটা শুনে ইয়ের মা রেগে যায় এবং প্রতিবাদ করে। এটা শুনে আবার হান বলে, ইয়ের বাবা মারা গেছে, তাই এত সাহস দেখাবেন না। এমন খারাপ ব্যবহার দেখে ফাং রেগে যায় এবং হানের কলার ধরে তাকে সাবধান করতে থাকে। তখন হান টিটকারি করে বলে, তুমি কি আমাকে মারবে নাকি? ছোট ছোট হাত দিয়ে আমাকে মারবে। এরপর নিজের মুখ এগিয়ে দিয়ে বলে, এই নাও মারো।
তখন ফাং তার মুখে জোরে একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে সে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। তখনই সেখানে ইয়ে আসে এবং ফাংয়ের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। ফাংও এটা দেখে অবাক হয়ে যায় এবং হানের কাছে গিয়ে বলে, আমি তোমাকে এত জোরেও মারিনি, উঠো উঠো। এরপর থেকে আরেকটা থাপ্পড় মেরে সেন্স ফেরায়। তখন দুজনের ঘাড় ধরে সেখান থেকে বের করে দেয়। ইয়ে মনে মনে ভাবে মা হয়তো ফাংয়ের এমন ব্যবহার দেখে নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, তাই সে তার মাকে বোঝাতে চায়। তখনই তার মা উল্টো ফাংয়ের উপর অনেক খুশি হয়ে যায়। তাকে বলে, তুমি খুব ভালো কাজ করেছো, আমি তোমার জন্য রান্না করতে যাচ্ছি। ইয়ে বলে, মা আমার জন্য রান্না করো। তার মা বলে, ফাং নতুন আমাদের বাড়িতে এসে আমাদের পক্ষে দাঁড়িয়েছে, তুই এতদিন থেকে কি করেছিস? এই বলে ফাংকে নিয়ে তার মা সেখান থেকে চলে যায়। এরপর ইয়ে ফাংকে একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে সাবধান করে তাদের ফ্যামিলি ম্যাটারে না ঢুকতে। ফাং বলে, ঠিক আছে। এরপর সে দুটো চকলেট বের করে বলে, এই দুটো আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। এরপর ইয়ে তাকে গতকালকের একটা অনুষ্ঠানের কথা বলে এবং বলে, তুমি কি সেখানে যেতে চাও? ফাং বলে, অনুষ্ঠান মানে দামি দামি পোশাক, আমি অবশ্যই সেখানে যেতে চাই। এরপর অনুষ্ঠানের সিন দেখানো হয়। সেখানে ইয়ে এবং ফাং দামি পোশাক পরে এবং সেজেগুজে একসাথে যায়। ফাংকে দেখে ইয়ে মনে মনে ভাবে, এই মাছ বিক্রি করা মেয়েটাকে এখন দেখে বোঝাই যাচ্ছে না যে সে একটা সাধারণ মেয়ে। এরপর সেখানে মিস হো আসে। তাকে দেখে সবাই তার প্রশংসা করে, সবাই তার কাছে ভিড় জমায়। সবাই তার প্রশংসা করে বলে, তোমাকে কত গর্জিয়াস লাগছে, তোমার ড্রেসে খুব সুন্দর লাগছে। মাস হো হানকে দেখে এবং সবাইকে বলে যে তোমাদের সাথে আবারও দেখা হবে, এখন আমি যাই। এই বলে সে হানের কাছে যায়। হানও বলে, এই ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগছে। মিস হো বলে, এমনি সময় মনে হচ্ছে আমাকে সুন্দর লাগে না। এদিকে ইয়ে ফাংকে খুঁজে পাচ্ছিল না, সে কোথাও তাকে দেখতে পায় না। আর অন্যদিকে ফাং লুকিয়ে একটা জায়গায় বসে তুলো মিষ্টি খাচ্ছিল। তখন একটা বাচ্চা ছেলে এসে তার গায়ে ধাক্কা মারে এবং মুখ ভাঙায়। এটা দেখে ফাং রেগে যায় এবং বাচ্চাটার কলার ধরে বলে, তুমি আমাকে মুখ ভাঙালে কেন? দুষ্টু বাচ্চাটা বলে, আমি করেছি তো কি হয়েছে, তুমি জানো আমার বাবা মা কে? এরপর ফাং তাকে ক্ষমা চাইতে বলে এবং তার কলার ধরে তাকে ডাকতে শুরু করে। এটা দেখে বাচ্চার মা সেখানে চলে আসে এবং ফাংয়ের কাছে জানতে চায়, তোমার পরিবারের নাম কি, তুমি কি করো? ফাং বলে, আমার পরিবারের নাম ফিশ ফিঙ্গার। তখন বাচ্চাটির মা বলে, ফিশ ফিঙ্গার পরিবারের হয়ে তোমার সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত দেওয়ার? আবার এখানেও বা তুমি কিভাবে আসলে? দামি পোশাক পরেও তুমি একটা রাস্তার কুকুর, তুমি কি মরতে চাও? তখন ফাং বলে, তোমার বাচ্চাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন সে বলে, আমার বাচ্চা তোমার কাছে ক্ষমা চাইবে, তুমি এর যোগ্য না, আমরা জুও ফ্যামিলি, পুরো শহর আমাদেরকে চেনে। এই বলে সে ফাংকে ধাক্কা দেয়। আর অনেকে সেখানে এসে ফাংকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। বাচ্চাটি আবারও তাকে ভেঙাতে থাকে। তখন ফাং বলে, এটা তোমাদের উঁচু শ্রেণীর মানুষের ব্যবহার, এর থেকে তো আমাদের দোকানে আশেপাশের মানুষের ব্যবহারও ভালো, আজকে আমি তোমাদের সবাইকে শিক্ষা দেব। এটা শুনে মহিলাটি বলে, তুমি এসব কি বলছো, তুমি কি করতে চাইছো? এটা বলে সে ফাংকে চড় মারতে চায়। ফাং তার হাত ধরে ফেলে। দূরে মিস হো এবং হান দাঁড়িয়েছিল। মিস হো হানের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিয়ে তাকে মাতাল করে দেয়। তারপর তার লোককে ডেকে হানকে কোথাও নিয়ে যেতে বলে। লোকটা হানকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সে মনে মনে বলে, বোকা হান, তুমি কি ভাবছো আমি তোমার সাথে সত্যি সত্যি বিয়ে করছি? এটা তো আমাদের একটা চাল। এরপর সে ফাংয়ের দিকে তাকায় এবং আবারও মনে মনে বলে, হো জিংকিং, আমি তোমাকে একবার মারতে চেয়েছি কিন্তু পারিনি, এবার তোমাকে মেরেই ফেলবো। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। ফাং তার বাবার কবরে ফুল দিচ্ছে এবং বলছে, আমি হো ফ্যামিলি পরিচালনা করব। তার পেছনে মিস হো দাঁড়িয়েছিল। সেও মনে মনে বলছিল, হো এর বাবা মা মারা গেছে, এখন আমার সুযোগ তার জায়গা দখল করে নেওয়া। এরপরে দেখানো হয় সেই দৃশ্যটা যেখানে ফাং পাহাড়ের ধার ধরে ঝুলে আসছে এবং তার সামনে মিস হো দাঁড়িয়ে আছে। ফাং তাকে বলে, তুমি আমার সাথে এমন করছো কেন, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। মিস হো বলে, আমি এটা করছি কারণ আমার তোমার জায়গা লাগবে, আমার তোমার পরিবার লাগবে। এরপরে মিস হো ফাংয়ের পায়ে পাড়া দেয় এবং ফাং পাহাড় থেকে নিচে পড়ে যায়। মিস হো বলে, এখন থেকে হো ফ্যামিলির সবকিছু আমার। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিস হো আসলে হো পরিবারের না, সে মূলত ফাংয়ের জায়গা দখল করেছে। আর ফাং পাহাড় থেকে পড়ে গিয়ে তার স্মৃতি চলে গেছে। সে চলে আসে বর্তমানে। মিস হো গিয়ে সেই বাচ্চাটির মাকে থাপ্পড় মারে। থাপ্পড় মেরে বলে, ফাং আমার গেস্ট, তোমার সাহস কি করে হয় তার সাথে এরকম বিহেভ করার জন্য? এরপর ফাংকে বলে, তুমি ইয়েকে বিয়ে করেছো আর আমি হানকে, তাই আমরা এখন একই ফ্যামিলির। এরপর বলে, চলো আমি তোমার জন্য কিছু আলাদা রান্না করি। তাই বলে তাকে একটা ঘরে নিয়ে যায়। যাওয়ার পথেই ফাংয়ের চুলকানি হয়। সে রুমে গিয়ে ফাংয়ের অনেক চুলকানি শুরু হয়। মিস হো বলে, তোমার এখনও আমে অ্যালার্জি আছে, তুমি যে তুলো মিষ্টি খেয়েছো সেটাই আম মেশানো ছিল। তখন ফাং কাঁপা কাঁপা গলায় বলে, তুমি কেন এটা করছো? মিস হো বলে, এর কারণ আমি যা ভালোবাসি তুমি সেটা নিয়ে নিয়েছো। এরপর তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমরা দেখি সে বিছানায় হান ছিল, যে কিনা আগে থেকেই মাতাল ছিল। তখন হান ফাংকে দেখতে পায় এবং তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। মিস হো এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আসলে সে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিল।
সবাই যেন মনে করে ফাংয়ের হানের অবৈধ সম্পর্ক আছে। সে চেষ্টা করছিল মিস হো, আর হান ফাংয়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে যাচ্ছিল। এই সব কিছু ভেবে এবং দেখে মিস হো খুশি হয়। অন্যদিকে ফাংকে খুঁজে যাচ্ছিল, কোথাও তাকে পাচ্ছিল না। তখন সে মেঝেতে কিছু চকলেটের টুকরো পড়ে থাকতে দেখে। সে বুঝে যায় যে এগুলো ফাংয়ের। সে সেই চকলেটের টুকরোগুলো অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। সেই রুমে প্রবেশ করার আগে গার্ড তাকে বলে যে এটা প্রাইভেট জায়গা, এখানে আপনি যেতে পারবেন না। গার্ডকে ফেলে দিয়ে সেখানে চলে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে চকলেট অনুষ্ঠান করতে করতে সেই রুমের সামনে চলে যায় যে রুমে ফাংরা ছিল। দরজায় নক করে। মিস হো দরজা খুলে বের হয়ে আসে। এসে কে বলে, তুমি কি আমার জন্য এসেছো? যদি আমি এখন বিয়ে করে ফেলি তখন তুমি চাও আমার মতো পাল্টাতে পারি। তখন ওদিকে হানের মুখ চেপে ধরে রাখে যাতে সে কোনো শব্দই না করতে পারে। হোয়ের কাছে জানতে চায় এটা কি তোমার রুম? হো বলে হ্যাঁ। তাই বলে হো এর কাছে যেতে চায়, কিন্তু সরে যায়। তারপর সেখান থেকে চলে যায়। মিস হো দরজা বন্ধ করতে করতে ফাংয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, কেউ আর তোমাকে বাঁচাতে আসবে না। তখন এসে দরজা আটকায়, দরজা ধাক্কা দেয়। দরজা গিয়ে লাগে মিস হোর কপালে। সে মাটিতে পড়ে যায়। এরপর এবং তার অ্যাসিস্ট্যান্ট ভেতরে ঢোকে। ভেতরে গিয়েই হানকে মারতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট মিস হোর হাত বেঁধে ফেলে। ফাং নিচে পড়ে যায় এবং ফ্ল্যাশব্যাকের ভীষণ দেখে। সে দেখতে পায় সেদিনের দৃশ্য, যেদিন সে তার বাবার কবরে ফুল দিয়েছিল এবং পাহাড় থেকে পড়ে গিয়েছিল। এরপর আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ফাং একটি ছেলের বুকে চাকু মেরে দেয়, কিন্তু সেটার অর্থ আমরা বুঝতে পারি না। সিন প্রেজেন্টে চলে আসে। ফাং সেন্স ফিরে সে বুঝতে পারে যে সে আসলে আগে একজন খুনি ছিল। আবার মাস হোয়ের সন্দেহ হয় যে ফাংয়ের কি পুরনো স্মৃতি মনে পড়েছে। আবার হান মার খেতে খেতে বলে, আমি এটা ইচ্ছে করে করিনি, আমি ড্রাঙ্ক ছিলাম। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায় এবং বলে হানের ড্রিঙ্কসে আসলে ড্রাগ মেশানো ছিল। এরপর মারা বাদ দিয়ে সে ফাংয়ের কাছে যায়, তাকে কোলে নিয়ে বলে, আমি আসতে দেরি করে ফেলেছি। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ম্যামকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। তারপর তাকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় ডক্টর আসে। ডক্টর তাদেরকে ফাংয়ের অ্যালার্জি সম্পর্কে জানায়। ডক্টর তার খেয়াল রাখতে বলে। এরপর ডক্টর চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে এগিয়ে দেয়। তখন ফাংয়ের সেন্স ফেরে। সেন্স ফেরার পর তাকে ফল খাইয়ে দেয়। তাদের মধ্যে আরও অনেক কথা হয়। রাতের বেলা ঘুমের মধ্যে ফাং আবারও সেই স্বপ্ন দেখে এবং ঘুমের মধ্যে আটকে ওঠে। তার এমন কন্ডিশন দেখে তাকে কাছে টেনে নেয়। তারপরে সেও বিব্রত হয়ে যায় এবং সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর তারও একটা ফ্ল্যাশব্যাক আসে, সেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ফাং সবার জন্য রান্না করে, কিন্তু কেউ সেটা খেতে পারে না। এমনকি পাউরুটি পুরি এমন শক্ত করে ফেলে যে সেটা দিয়ে আঘাত করে প্লেটটাই ভেঙে ফেলে। তারপর ফাং বের হয় ময়লা কুড়ানোর জন্য। সে খুশি মনে ময়লা কুড়ছিল। অন্যদিকে জানতে পারে যে ফাং তার কার্ডের একটা টাকাও খরচ করছে না। সেটা শুনে সে অবাক হয়ে যায়। অন্যদিকে ফাং ময়লা কোড়াতে কোড়াতে মিস হো আর হানের অফিসে আসে। তারা দুজন ফাংকে এই কন্ডিশনে দেখে খুবই মজা নেয়। তাকে অনেক খারাপ খারাপ কথা বলে এবং টিটকারি করে তার কাজ নিয়ে বলতে থাকে। এরপর হান অফিসের সবাইকে ডেকে এনে সবার সামনে টিটকারি করতে থাকে। সবাই এসে বলে, এখানে কিসের গন্ধ? মনে হচ্ছে মাছের গন্ধ। মানে ফাংকে ছোট করার জন্য এসব বলে। সেখানে ফাংয়ের ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডও ছিল। সে সবাইকে বলে, আমি মেয়েটাকে চিনি, এর ভাই একজন রেপিস্ট। সবাই তখন কানে কানে বলতে থাকে যে এই মেয়ের ভাই রেপিস্ট। মিস হো ফাংকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এটা শুনে ফাং তার দিকে এগিয়ে যায়। এটা দেখে মিস হো একটু ভয় পেয়ে যায়। ফাং তার কাছে গিয়ে তার হাতে থাকা বোতলটি চায়। মিস হো দিতে চায় না। ফাং জোর করে কেড়ে নেয়। বোতলটি নিয়ে এসে সেখান থেকে সে চলে যেতে চায়। হান তখন তাকে থামতে বলে। তখনই তার নিঃশ্বাস আটকে যায় এবং সে মাটিতে পড়ে যায়। সবাই ভাবে তার গলায় হয়তো কিছু আটকে গেছে, কিন্তু না। তখন ফাং তার কাছে আসে এবং তার অবস্থা বুঝতে পারে। সে তার কাছে গিয়ে তার রোগটি ধরে ফেলে। সবাই তাকে হানের কাছ থেকে সরে যেতে বলে, কিন্তু সে কারো কথাই শোনে না। তারপর সে পাশে থাকা টেবিল থেকে একটি কলম নিয়ে সেটাকে হানের গলায় ঝুঁকিয়ে দেয়। এটা দেখে তো সবাই অবাক। সবাই বলতে থাকে হান মারা গেছে, ফাং হানকে খুন করে ফেলেছে। সবাই পুলিশ ডাকতে বলে। ফাং নিজে অবাক হয়ে যায় যে সেটা কি করলো। তার মনে পড়ে সেই কাজ এর আগেও একবার করেছে। আর আবারও সে ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সে বুঝতে পারে যে সে আসলে সে ছেলেটিকে খুন করছিল না, তার জীবন বাঁচিয়েছিল। সে বুঝতে পারে যে সে আসলে কিলার না, সে একজন ডক্টর। অফিসের সব স্টাফরা ফাংকে ধরে নেয়। মিস হো বলে ফাং হানকে মেরে ফেলেছে। ফাংয়ের হাত বেঁধে দেওয়া হয়। ফাং সবাইকে অসুখটার সম্পর্কে প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে যে সে তাকে মারেনি, তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তখন একজন বলে যে হান নিঃশ্বাস নিচ্ছে না, সে মারা গেছে। তখন হানের বোনের এক্স গার্লফ্রেন্ড বলে যে তোমার ভাই একজন রেপিস্ট আর তুমি খুনি, তোমার পুরো পরিবারই অপরাধে ভরা। এরপর মিস হো ফাংকে খুনি বলে মারতে চায়। তখনই সেখানে আসে এবং তার হাত ধরে তাকে ফেলে দেয়। এরপর ফাংকে কাছে টেনে নেয়। অ্যাসিস্ট্যান্ট ফাংয়ের হাতের বাঁধন খুলে দেয়। মেয়েটা কে না চেনেই তাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তাকে বলে যে তুমি একটা লুজার, একটা মাছ বিক্রেতার বর তুমি। আরও নানা কথা বলে টিটকারি করতে থাকে। পেছনে ঘুরে দেখে বাকিরা তার কথায় সায় দিচ্ছে না।
তাদের মধ্যে একজন বলে, ইয়েকে চেনো না, সে তোমাদের গ্রুপের মালিক। এটা শুনে মেয়েটি একদমই ঘাবড়ে যায়। ইয়ের কাছে গিয়ে ক্ষমা চায়। ইয়ে মেয়েটিকে তার সামনে থেকে সরতে বলে। ফাং ইয়েকে বলে, তুমি এটা আমার উপর ছেড়ে দাও, আমি ওকে দেখে নিচ্ছি। এটা বলে সে মেয়েটিকে একটা লাথি মারে। লাথি খেয়ে মেয়েটি পড়ে যায়। অফিসার বাকিরা তাকে সামলায়। গার্ড এসে তাকে বাইরে নিয়ে যায়। তারপর মিস হো বলে, যতই হোক ফাং হানকে খুন করেছে, ওর নিশ্চয়ই বিচার হবে। ফাং বলে, আমি কাউকে খুন করিনি। মিস হো বলে, গিয়ে দেখো খান ওখানেই পড়ে আছে, ও নিঃশ্বাসও নিচ্ছে না, নিশ্চয়ই মারা গিয়েছে। ইয়ে বলে, মারা গিয়েছে কিনা এখনই প্রমাণ হয়ে যাবে। কিন্তু সেখানে একটা মেডিকেল টিম আসে। মেডিকেল টিমের হেড হানকে দেখে বলে, কে ডিনার গলায় কলম ধরিয়েছে? এমনভাবে বলে যেন সে খুবই রেগে আছে। মিস হো ফাংকে দেখিয়ে বলে, ও করেছে এই কাজ। ডক্টর ফাংকে ধন্যবাদ দিয়ে বলে, একদম ঠিক সময় ঠিক পদক্ষেপ নিয়েছেন, আপনি নিশ্চয়ই একজন ডক্টর হবেন। ফাং কিছুই বলে না। হানকে হসপিটালে নিয়ে যায় তারা। এরপর হানের হসপিটালের দৃশ্য দেখানো হয়। তার সেন্স ফিরে আসে। সেখানে ইয়ে ও ফাংও ছিল। সেন্স ফিরতে সে কথা বলতে চায়, কিন্তু গলায় প্রবলেমের কারণে কিছুই বলতে পারে না। ফাং তাকে লিখে বলতে বলে। হান লিখে জানায় যে ফাং তাকে খুন করার চেষ্টা করেছিল। এটা দেখে সেখানে থাকা নার্স তাকে সত্যিটা জানায়। সত্যিটা জানতে পেরে বুঝতে পারে যে ফাং তার জীবন বাঁচিয়েছে। সেটা শুনে ভালো হয়ে যায় সে। এর মাঝে আবার ইয়ের ফ্ল্যাশব্যাকের ভীষণ আসে। সে আহত অবস্থায় কেউ তাকে সাহায্য করেছিল, সে ভীষণ দেখতে পায় সে। তারপর ইয়ে ও ফাং সেখান থেকে চলে আসে। আসার সময় ইয়ে ভাবতে থাকে সে ভীষণের ব্যাপারে। সে আবারও সে ভীষণ দেখতে পায়। সে এবার দেখতে পায় যে যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল তার পায়ে একটি দাগ ছিল। তখন ইয়ে ফাংয়ের পা দেখতে চায়। অন্যদিকে মিস হো হানের ভালো হওয়া নিয়ে খুবই রাগান্বিত ছিল। হান তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। সে ফাংকে প্রস্তুত হতে বলে বড় বিপদের জন্য। মানে এসব কথা সে মনে মনে বলতে থাকে আর কি। তারপর দেখানো হয় ইয়ে ফাংয়ের জন্য কাপড় কিনছে। সে এমন কাপড় পছন্দ করে যাতে ফাংয়ের পা দেখা যায় এবং সে বুঝতে পারে তার পায়ে কোনো দাগ আছে কিনা। এর অ্যাসিস্ট্যান্ট সেই কাপড় আনার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খায় এবং তার হাত থেকে কাপড়ের ব্যাগটি পড়ে যায়। সে কাপড়ের ব্যাগটি তাড়াহুড়া করে নিয়ে চলে যায়। এই পয়েন্টটা মনে রাখতে হবে, কিছুক্ষণ পর এটা কাজে লাগবে। তারপর সে সেই কাপড় নিয়ে ফাঁকে দেয়। ফাং সেই কাপড় পরে এবং তারপরে বড় একটা ব্লেজার পরে অনুষ্ঠানে যায়। ইয়ে জানতে চায় কেন সে ব্লেজার পরেছে। এখন তো শীতের সময়ও না। তখন ফাং তাকে আড়ালে নিয়ে যায়। নিয়ে গিয়ে তার কাছে জিজ্ঞেস করে যে এটা কি আসলে ডিনার পার্টি নাকি অন্য কিছু। ইয়ে বলে, কেন? তখন ফাং নিজের পোশাক দেখায়। এটা দেখে ইয়ে অবাক হয়েছে এবং বুঝতে পারে যে কাপড়টা পাল্টে গিয়েছে। আসলে অ্যাসিস্ট্যান্ট যখন কাপড়টা আনছিল এবং মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিল তখনই কাপড়টা পাল্টে গেছে। সে মেয়েটার ব্যাগটি অ্যাসিস্ট্যান্ট নিয়েছে এবং অ্যাসিস্ট্যান্টের ব্যাগ মেয়েটি নিয়েছে। আমরা জানতে পারি যে সেই মেয়েটিকে মূলত মিস হো পাঠিয়েছিল এটা করার জন্য। ইয়ে ফাংকে বলে, আমি তোমাকে নতুন একটা অ্যাকাউন্ট এনে দিচ্ছি। তাই বলে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে মিস হো ইয়ের দাদার কান ভারী করে। সে ফাংয়ের সম্পর্কে অনেক খারাপ কথা বলে দাদাকে, যা সবকিছুই ছিল বানানো। অন্যদিকে ইয়ে ফাংকে একটা রুমে নিয়ে গিয়ে নতুন একটা কাপড় দিয়ে সেটা চেঞ্জ করতে বলে। ফাং সেই কাপড়টা পরে নেয়। তারপর তারা একে অপরের কাছাকাছি চলে আসে। ফাং ইয়েকে জড়িয়ে ধরে। ফাং বলে, আমাকে 5 মিনিট তোমাকে জড়িয়ে ধরে থাকতে দাও। এদিকে মিস হো এবং দাদা দরজার বাইরে কান পেতে দাঁড়িয়েছিল। আর ভেতরে ইয়ে ফাংকে বসিয়ে তার সাথে রোম্যান্স করতে থাকে। ইয়ে মূলত ফাংয়ের পায়ের দাগটি দেখার চেষ্টা করছে। বাহিরে দাঁড়িয়ে থাকা দাদা তাদের সম্পর্কে অনেক খারাপ চিন্তা করে। সে ভাবছিল যে তার নাতিকে নষ্ট করে দিচ্ছে মেয়েটি। মিস হো দাদাকে শান্ত হতে বলে। দাদা নিজের লাঠি দিয়ে দরজার লক ভেঙে ফেলে ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় ইয়ের হাত কেটে গেছে। এজন্য তারা এখানে এসেছে ব্যান্ডেজ করানোর জন্য। মানে দাদার আসার শব্দ পেয়ে তারা এটা সাজিয়েছে। দাদা বলে, আমাকে দেখাও তোমার কতটা কেটে গেছে। ইয়ে বলে, টেনশন করো না, খুব বেশি কাটেনি, এইটা ছুলে গিয়েছে মাত্র। ফাং ওষুধ লাগিয়ে দিয়েছে, এজন্যই আমরা এখানে এসেছি। এটা শুনে মিস হো বলে, এজন্য তোমরা এখানে এসেছো? তো দরজা লাগিয়েছিলে কেন? আর আমরা দরজায় নক দেওয়ার পরেও কেন তোমরা খুললে না? দাদা ফাংকে ভুল বুঝে তাকে অনেক খারাপ কথা শোনায়। এরপর সেখান থেকে চলে যেতে চায়। ইয়েও তার পিছু পিছু যেতে চায়। ইয়েও ফাংকে একে অপরের হাত ধরেছিল। দাদা তার লাঠি দিয়ে তাদের হাত ছাড়িয়ে দেয়। আমরা বুঝতে পারি যে দাদা মোটেও তাদের জুড়িটা মেনে নিতে পারছে না। দাদা বলে, ইয়েও হো আমার সাথে আসো। ফাং তুমি যেখানে খুশি চলে যাও। এরপর সবাই যখন এক জায়গায় বসেছিল তখন সেখানে ফাং আসে। তাকে দেখে সবাই তার রূপের প্রশংসা করে। সবাই তার এবং ইয়ের সম্পর্কের ব্যাপারে বলতে থাকে, কিন্তু কেউই তার আসল পরিচয় জানত না। ফাং এসে ইয়ের পাশে বসে। এতে সবাই বুঝতে পারে যে সে ইয়ের স্ত্রী। দাদা তাকে ইয়ের পাশে উঠে যেতে বলে এবং মিস হোকে সেখানে বসতে বলে। ইয়ে বলে, আমি বিবাহিত, ফাং আমার স্ত্রী। দাদা বলে, আমি এখনো জীবিত আছি, আমার পারমিশন ছাড়া তুমি বিয়ে করতে পারবে না, তাই আমি এই বিয়েটা মানিই না। তোমার বিয়ে হবে মিস হোর সাথেই। ইয়ে বলে, এটা কখনোই হবে না। ইয়ের মাও বলে যে ইয়ে এবং ফাং ভালো জুটি, তাদেরকে আলাদা করবেন না। দাদা তখন রেগে যায়। তখন ফাং বলে যে, দাদা আপনার কি হার্টের সমস্যা আছে? আমি আপনার হাত পা দেখেই বুঝতে পারছি যে আপনার হার্টের সমস্যা আছে, তাহলে আপনি সার্জারি করাচ্ছেন না কেন?
ইয়ের মা বলে যে তার যে সমস্যা সেই সমস্যার সার্জারি একজন ডক্টরই করতে পারবে, কিন্তু সে ডক্টর 3 বছর আগে উধাও হয়ে গিয়েছে। এটা শুনে ফাংয়ের মাথায় ব্যথা হয়ে যায়। এরপর দাদা তাদের দুজনকে কালই ডিভোর্স করে নিতে বলে, কিন্তু ইয়ে তার কথা না শুনে সবার সামনে ফাংকে কিস করে বসে। এটা দেখে দাদা সহ সবাই ভীষণ অবাক হয়ে যায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। ইয়েরা যাওয়ার পর দাদা উত্তেজিত হয়ে পড়ে এবং তার বুকে ব্যথা হয়। ইয়ের মা তাকে শান্ত হতে বলে এবং নিজের ছেলের হয়ে ক্ষমা চায়। ঘরে গিয়ে ইয়ে এবং ফাং নিজেদের ফিলিংস শেয়ার করে। তারা অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। পরদিন সকালবেলা ঘুম ভাঙার পর ইয়ে তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে পারে যে দাদা তাদের বিয়ের এগ্রিমেন্টের কাগজ পেয়ে গেছে। এরপর আমাদের দেখানো হয় দাদা এগ্রিমেন্টের কাগজ নিয়ে বসে আছে, তার সামনে ইয়েও বসে আছে। দাদা অনেক রেগে গেছে বিষয়টা নিয়ে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার নাতি এরকম একটা কাজ করতে পারে। ইয়ের মাও এটা জেনে যায় যে ওইসব গল্প মিথ্যা ছিল। ফাং তার কাছে ক্ষমা চায়। তার দাদা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তার বুকে ব্যথা হয়। ইয়ে তার অ্যাসিস্ট্যান্টকে গাড়ি বের করতে বলে এবং নিজের দাদাকে পিঠে করে নিয়ে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির কাছে যাওয়ার পর সিঁড়ি থেকে ফাংকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় মিস হো। ইয়ে ফাংকে পড়ে থাকতে দেখে সে তার কাছে আসে এবং তার পায়ে সেই দাগটি দেখে তাকে চিনে ফেলে। তখনই তাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালের বেডে ফাংয়ের পাশে বসে ইয়ে অতীতের কথা ভাবে। তখনই ফাংয়ের সেন্স আসে, কিন্তু সেন্স ফেরার পর সে ইয়েকে চিনতে পারে না। ইয়ে যখন তাকে ফাং বলে ডাকে তখন সে বলে, আমার নাম তো হো, আমার নাম হো জিংকিং। ইয়ে তাকে বলে, সত্যি চিনতে পারছো না? ফাং ইয়েকে পা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার থেকে দূরে থাকো। তাই বলে সেখান থেকে উঠে চলে যায়। ইয়ে তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে খোঁজ নিতে বলে। ফাং সেখান থেকে গিয়ে তার বাবার কবরে ফুল দেয় এবং বলে, তোমার মেয়ে ফিরে এসেছে। এরপর সে এটাও বুঝতে পারে যে মিস হো তাকে মেরে ফেলতে চায়। সে তার প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে ফাংয়ের বাবা মা ও ভাই ইয়ের কাছে সে জানতে চায় ফাংয়ের কি হয়েছে। তারা ইয়েকে ফাংয়ের এমন কন্ডিশনের জন্য দোষারোপ করতে থাকে, কিন্তু ইয়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সব সত্যি বলে। সে বলে ইয়ে ফাংকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছে, এজন্য তাকে বিয়ে করেছে। তখনই সেখানে ফাং আসে। সে মূলত তাদের সব কথাই শুনে ফেলেছে। সে এসে ইয়েকে বলে, আমি জেনে গেছি তুমি আমাকে ভালোবাসো, প্রথম দেখায় আমাকে ভালোবেসে ফেলেছ। এরপর ফাং তার বাবা মা ও ভাইকে বিদায় দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর ইয়ে যখন তার পাশে আসে আচমকা তাকে দেখে ফাং একটা ঘুষি মেরে দেয়। পরে আবার নিজেই ইয়ের আঘাতে মলম লাগিয়ে দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল দিয়ে বলে, একটা গুড নিউজ আছে। ইয়ে বলে, কি সেটা বলো? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার দাদার হার্টের সার্জারি যে ডক্টর করবে সে আর কেউ না, সে আমাদের ইয়াং ম্যাডাম অর্থাৎ ফাং। তিনি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইয়ে বলে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে, এটা শুনে আপনি অবাক হলেন না? মনে হচ্ছে এটা আপনি আগেই জানতেন। ইয়ে কিছুই বলে না। রাতে ফাং এবং ইয়ে একসাথে ঘুমাতে চলে যায়। ফাং গেস্ট রুমে ঘুমাতে চায়। ইয়ের মা চালাকি করে তাদেরকে এক রুমে ঘুমাতে দেয়। পরের দিন দাদার অপারেশন হয়। ফাং দাদার অপারেশন করে। অপারেশন সাকসেসফুল হয়। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে অন্য ডক্টর এটা জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন ফাং সেন্সলেস হয়ে পড়ে যায়। ইয়ে অন্য ডক্টরদের কাছে জানতে চায় ফাংয়ের হঠাৎ করে কি হলো। ডক্টর বলে যে গত 10 ঘন্টা ধরে ফাং অপারেশন করেছে কোনো রেস্ট ছাড়াই, এজন্য হয়তো সে একটু উইক হয়ে পড়েছে। ইয়ে তাকে কোলে করে বাসায় চলে যায়। এদিকে হান মিস হোকে কল করে সার্জারির কথাটি জানায়। হো বুঝতে পারে যে ফাংয়ের সকল স্মৃতি ফিরে এসেছে। এটা বুঝে সে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এরপর আমাদের ইয়ে এবং ফাংকে দেখানো হয়। ইয়ে ফাংয়ের যত্ন নিচ্ছিল। তখন সেখানে ইয়ের অ্যাসিস্ট্যান্ট এসে হো ফ্যামিলি থেকে আসা ইনভাইটেশন কার্ড দেয়। সিন এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে হো ফ্যামিলির অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সেখানে ইয়ে ও ফাং যায়। সেখানে গিয়ে ফাংয়ের তুলো মিষ্টি খেতে ইচ্ছে হয়, তাই ইয়ের অ্যাসিস্ট্যান্ট তার জন্য তুলো মিষ্টি বানিয়ে আনে। সেটা বানাতে গিয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার মাথায় এবং গা ভরা তুলো মিষ্টি। এটা দেখে তারা দুজন হাসে এবং ইয়ে তাকে নিয়ে চলে যায় পরিষ্কার করানোর জন্য। ইয়ে যাওয়ার পর সেখানে সেই আগের বারের দুষ্টু বাচ্চাটি আসে। সে এসে ফাংয়ের হাত থেকে তুলো মিষ্টি কেড়ে নেয় এবং মুখ ভেঙাতে থাকে। সেখানে বাচ্চাটির মাও আসে। এসে ফাংকে টিটকারি মেরে কথা বলতে থাকে। ফাং তাকে থাপ্পড় মারে। এরপরে তারা সামনে যেই আসে তাকেই থাপ্পড় মারে। একে একে মিস হো এবং শেষে হানকেও থাপ্পড় মারে। তখন সেখানে ইয়ে আসে। সে আসার পরেই সবকিছু নর্মাল হয়ে যায়। তারপর সেখানে মিস হোয়ের আসল বাবা মা আসে। তারা এসে মিস হোকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে নিজেদের সন্তান বলে দাবি করে। কিন্তু মিস হো এমন একটা অ্যাক্ট করে যেন সে তাদেরকে চেনেই না। গার্ড ডেকে তাদেরকে বের করে দিতে চায়। গার্ড এসে তাদের দুজনকে জানাজানি শুরু করে দেয়। এর মধ্যে ফাং ইয়েকে নিয়ে হো ফ্যামিলির একটা গোপন জিনিস দেখাতে নিয়ে যায়। সে লাইব্রেরিতে নিয়ে গিয়ে একটা বক্স দেখায় এবং বলে, এই বক্সের মধ্যেই হো ফ্যামিলির গোপন জিনিস রয়েছে। এটা একমাত্র আমার চোখ স্ক্যান করার মাধ্যমেই খুলবে। সিসি ক্যামেরাতে মিস হো সেটা দেখে ফেলে এবং দুজন গার্ডকে তাদের কাছে পাঠায়। গার্ডটা তো নতুন, সেখানে যাওয়ার সাথে সাথেই সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকারে ইয়ে এবং ফাং একটা কোনায় গিয়ে লুকায়। ইয়ে ফাংয়ের কাছাকাছি আসলে সে বলে, আপনাকে না বললাম আমার কাছে কেউ আসলে আমার খুব খারাপ লাগে, আমার থেকে দূরে যান। তখন ইয়ে তাকে কিস করে। অন্যদিকে গার্ডরা যায় পাওয়ার পয়েন্ট চেক করতে।
এদিকে ফাং ইয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর তারা একটি গন্ধ পায় এবং দেখতে পায় পুরো ঘর ধোঁয়াতে ভরে যাচ্ছে। তারা বুঝতে পারে যে এই ধোঁয়া তাদের জন্য ক্ষতিকর। তারা সেই ঘর থেকে বের হতে চায় কিন্তু পারে না। তারা বুঝতে পারে যে তারা সেই ঘরে আটকে গেছে। কি হলো বুঝতে পারছিল না, কিন্তু এতটুকু বুঝতে পারে যে কেউ ইচ্ছে করেই এই গ্যাসযুক্ত ধোঁয়া ঘরে প্রবেশ করাচ্ছে তাদেরকে মেরে ফেলার জন্য। বাইরে মিস হো সেই হো ফ্যামিলির গোপন জিনিসটির বক্স নিয়ে বসেছিল এবং প্ল্যান করছিল যে ফাং মারা যাওয়ার পরে তার চোখ দিয়ে সেই বক্সটি খুলবে। তখন সেখানে মিস হোর আসল বাবা মাকে নিয়ে আসে। মিস হো তাদেরকেও সেই রুমে ঝুঁকিয়ে দিতে বলে। তার কথা মতো তার বাবা মা সেই রুমে ঝুঁকিয়ে দেয়। তারপর মিস হো সেই বক্সটি নিয়ে বাহিরে চলে আসে। বাইরে এসে দেখতে পায় সবাই তার দিকে অন্যভাবে তাকিয়ে আছে। সেটা দেখে একদমই বুঝতে পারে না যে কি হয়েছে। তখনই টিভিতে তার ভিডিও দেখানো হয় যেখানে সে সেই বক্সটি নিয়ে প্ল্যান বলছে যে ফাং মারা গেলে সে তার চোখ দিয়ে এই বক্সটি খুলবে, অর্থাৎ তার আসল চেহারা সবার সামনে ফাঁস হয়ে গেছে। তখনই সেখানে ফাং ও ইয়ে চলে আসে। সেখানে থাকা সবাই বলতে থাকে মিস হো আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। তখন একটা হট্টগোলের সৃষ্টি হয়। ফাং সবাইকে জানতে বলে এবং বলে যে আমি আসলে হো জিংকিং, আমি থাকতে কারো কিছুই হতে দেব না। তখনই সেখানে হান চলে আসে। হানও মূলত ফাংয়ের কথাই এসব করেছে। এটা শুনে মিস হো আরো বেশি রেগে যায়। তারপর ইয়ে ফাংকে ধরে বলে আজ থেকে ফাং অফিসিয়ালি হো জিংকিং এবং আমার স্ত্রী। মিস হো বলে এসব মিথ্যা কথা, কেউ এদের কথা বিশ্বাস করবে না। তারপর সে বক্সটি হাতে নিয়ে সে বলে আমার হাতে হো ফ্যামিলির গোপন জিনিসটি রয়েছে। ফাং বলে এটা মোটেও হো ফ্যামিলির গোপন জিনিস না, এটা তোমার আসল রূপ বের করার জন্য আমি সাজিয়েছি। মিস্টার হো এটা বিশ্বাসই করতে চায় না। সে বক্সটি খুলে দেখে আসলেই সেখানে বাচ্চাদের জুতো রয়েছে। এটা দেখে সে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফাং বলে আমি পেরেছি, আমি আমার পরিবারকে রক্ষা করতে পেরেছি। মিস হো তখন এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে একটা বিয়ারের বোতল হাতে নিয়ে ভেঙে সেটা দিয়ে ফাংয়ের উপর অ্যাটাক করে বসে। ইয়ে তাকে লাথি মেরে ফেলে দেয়। ইয়ের অ্যাসিস্ট্যান্ট গায়ে তাকে চড় মারে। ইয়ে মিস হোকে সেখান থেকে নিয়ে গিয়ে তার বিচার করতে বলে। গার্ড এসে মিস হোকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ফাং সবার উদ্দেশ্যে বলে আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম, আমার সব স্মৃতি চলে গেছে, এখন আবার আমার সব স্মৃতি ফেরত এসেছে, আমি সব কিছু ফিরে পেয়েছি। কাল থেকে হো গ্রুপের সকল কার্যক্রম শুরু হবে। এরপর ফাংয়ের শরীরটা খুবই খারাপ লাগে, তার মাথা ঘুরতে থাকে। ইয়ে তাকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে তারা রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পর ফাং নিজের ওই অবস্থা দেখে খুবই ঘাবড়ে যায়। ইয়ে বলে তুমি নিজেই আমার কাছে এসেছিলে। ফাং ভাবে সে ড্রাঙ্কড হয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এরপর সে ইয়ের বাড়ি থেকে চলে যেতে চায়। ইয়ের মা বলে তোমার এখানে কিসের সমস্যা হচ্ছে? তোমার কি থাকার সমস্যা হচ্ছে নাকি খাওয়ার সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে বলো, আমি সেটা সলভ করার চেষ্টা করব। ফাং বলে আপনি সেরা শাশুড়ি, কিন্তু আমি আপনার যোগ্য না, তাই আমি চলে যাচ্ছি। সে আরও বলে আমাদের বিয়েটা একটা চুক্তির বিয়ে ছিল। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ফাং চলে যাওয়ার পরে ইয়ের মা তাকে বলে তুই ফাংকে এই বাড়িতে রাখতে পারলি না, তুইও এই বাড়িতে থাকতে পারবি না, যা বেরিয়ে যা বাড়ি থেকে। তখন সেখানে হান তার দাদাকে নিয়ে আসে। দাদা এসেই বলে যে কি হচ্ছে এখানে? আমি দেখলাম ফাং বেরিয়ে গেল সুটকেস নিয়ে, আমি তার সম্পর্কে সবকিছু জেনেছি, আমি জানতে পেরেছি সে কতটা কষ্ট করেছে। এরপর সে ইয়েকে বলে তুমি যদি তাকে ফেরত আনতে না পারো তাহলে আমি তোমার থেকে যাও গ্রুপের দায়িত্ব নিয়ে নেব। হান ইয়ারকে করে বলে আমি আছি দাদা, আমাকে তুমি দায়িত্ব দিতে পারো। এরপর হো গ্রুপের একটা মিটিংয়ের সিন দেখানো হয়। সেখানে 3 বছর পরে একটা মিটিং হচ্ছে। মিটিংয়ে সবাই একে অপরকে দোষারোপ করতে থাকে কোম্পানির এমন খারাপ অবস্থার জন্য। কাজের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। ফাং রেগে গিয়ে দাঁড়িয়ে যায়। সবাই চুপ হয়ে যায়। ফাং বলে 3 বছর পর আমি ফিরে এসেছি, এখন থেকে হো গ্রুপের সবকিছু নতুন করে শুরু করব। আমাদের বোর্ড নতুন করে সাজাতে হবে, সবাই কোয়ালিটিতে ফোকাস করবে। তারপর বলে মিটিং এখানেই শেষ। তারপর সেখান থেকে চলে যায়। ফাং যাওয়ার পরে মিটিংয়ের অন্য লোকেরা খবর পায় যে যাও গ্রুপের খুবই খারাপ কন্ডিশন, তাদের নতুন সিইও যোগদান করেছে, ধন পুরো কোম্পানির কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং ইয়েকে অন্ধ করে দিয়েছে। ফাংও এই খবরটা পায়। অফিস থেকে যাওয়ার পথে ফাংয়ের গাড়ির সাথে একজনের প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তার ড্রাইভার এবং তাকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফাং ইয়েকে জিজ্ঞেস করে যে সে নিজে গোসল করতে পারবে কিনা। ইয়ে বলে হ্যাঁ সে নিজেই পারবে। এজন্য তাকে একা গোসল করতে রেখে ফাং সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ইয়ে একা গোসল করতে পারে না। গোসল করতে গিয়ে সে হঠাৎ করেই পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দ শুনে ফাং ভেতরে আসে আর দেখে যে সে নিচে পড়ে আছে। তারপর সেটাকে গোসল করিয়ে দেয় এবং চুল শুকিয়ে দেয়। তারপর তাকে বলে যে আজ থেকে তুমি আর সব যাও ইয়ে না, আমি তোমাকে আমার স্বামী হিসেবে ভাড়া নিলাম, আমি তোমার খেয়াল রাখবো, তোমার কোনো টেনশন নেই। ইয়েও বলে আমিও তোমার খেয়াল রাখবো। এটা বলে সে ফাংয়ের হাতে কিস করে দেয়। ফাং সেখান থেকে চলে যায়। ফাং যাওয়ার পর ইয়ে তাকে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে ফাং এখন আমার থেকে দূরে দূরে থাকছে, এখন আমি কি করব, আমার তো এটা ভালো লাগছে না। অ্যাসিস্ট্যান্ট বলে
ফাং এখন একজন বড়লোক মেয়ে। বড়লোক মেয়েরা ভদ্র ছেলেদেরকেই পছন্দ করে। পরের দিন ফাং অফিসে চলে যায়। ইয়ে তাকে বিদায় জানায়। ফাং যাওয়ার পরে সেখানে ইয়ের অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ভদ্র হওয়ার বই দেয়। সে আরও পরামর্শ দেয় যে ইয়েকে ফাংয়ের স্পেশাল সোশ্যাল মিডিয়ায় লাস্ট কয়েকটা পোস্ট দেখার জন্য। এতে সে বুঝতে পারবে যে ফাং আসলে কী ধরনের মেন্টালিটির আর সে কী চায়। এরপর তারা পোস্ট দেখে। পোস্ট দেখে অ্যাসিস্ট্যান্ট অনেক উল্টাপাল্টা কথা বলে। একবার বলে ফাং চায় ডিভোর্স দিতে, আবার বলে ফাং চায় 4টা প্রেম করতে। মানে এটা একটা ফানি মোমেন্ট ছিল। তারপর ইয়ে তার অ্যাসিস্ট্যান্টকে হো কোম্পানিতে গিয়ে ফাংয়ের উপর নজর রাখতে বলে এবং কোনো কিছু হলে তাকে জানাতে বলে। এর অ্যাসিস্ট্যান্ট চলে যায় হো কোম্পানিতে। সেখানে গিয়ে ফাংয়ের চেম্বারের বাইরে থেকে শুনতে পায় যে ফাং কাউকে কল দিয়ে বলছে যে আমিও তোমাকে মিস করছি, চলো আজকে রাতে রেস্টুরেন্টে ডিনার করি, আমি তোমার জন্য একটা টাই কিনেছি। এটা শুনে সাথে সাথে ইয়ের অ্যাসিস্ট্যান্ট ইয়েকে কল করে আর সব কিছু বলে দেয়। আবার ফাং ইয়েকে কল দিয়ে বলে যে আজকে রাতে সে ডিনারের জন্য বাড়িতে যাবে না, তার বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে। ইয়ে তাকে বলে ঠিক আছে, কিন্তু তুমি সাবধানে থেকো। ফাং বলে আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। এই বলে সে কলটা কেটে দেয়। কিন্তু ইয়ে কোনোভাবেই বাড়িতে থাকতে পারছিল না। রাতের বেলা শেষে রেস্টুরেন্টে যায় যেখানে ফাং এবং একটা ছেলে ছিল। ইয়ে গিয়ে দেখতে পায় তারা খুশি মনে ডিনার করছিল। ফাং অনেক খুশি ছিল। তারপর সে ওই ছেলেটার গলায় টাইটা পরিয়ে দেয়। এসব দেখে ইয়ে অনেক রেগে যায় এবং ছেলেটিকে মারতেই যাবে। তখনই দেখে যে সেটা আসলে ফাংয়ের ভাই। তারা দুজনও তাকে দেখে দেয়। তাই সে এমন ভাব করে যে যেন সে এমনি এমনি এখানে এসেছে। ফাং তাকে জিজ্ঞেস করে কে তোমাকে এখানে এনেছে? ইয়ে কিছুই বলে না। তারপর ফাং তাকে ধরে তাদের সামনে নিয়ে বসায়। ইয়ে বলে আমার না খুব খিদে পেয়েছে, তাই আমি বাসা থেকে বেরিয়ে গিয়েছি, এই জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি আবারও তোমার টেনশনের কারণ হলাম, কিন্তু আমার এরকম খারাপ কোনো ইন্টেনশন ছিল না। দূর থেকে বসে ইয়ের অ্যাসিস্ট্যান্ট সব কিছু দেখে। ফাংয়ের ভাই ইয়ের জন্য বাটিতে স্যুপ তুলে সেটা তার হাতে দিয়ে দেয়, কিন্তু সেটা ধরতে গিয়ে গরম স্যুপ তার হাতে লেগে যায়। সে ব্যথা পায়। ফাং তার ব্যথা জায়গায় ফু দিয়ে দেয়। এরপর সে নিজের হাতে ইয়েকে স্যুপ দেয়। তারপর ফাংয়ের ভাই বলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি। এটা বলে সে একটা কাপড় বের করে। কাপড়টা খুব একটা ভালো ছিল না। এটা দেখে ইয়ে রিয়াক্ট দেয়। এটা দেখে ফাংয়ের ভাই বলে আমার মনে হলো তুমি দেখতে পাও। ইয়ে বলে না, তেমন কিছু না, আমার ইচ্ছে হলো তোমার কি গিটার আছে সেটা দেখার। ফাং ড্রেসটা দেখে বলে তুমি আমার জন্য এই ড্রেসটা কেন এনেছো? তার ভাই তখন তার সাথে কথা বলে। সে তাকে বলে চলো আমার সাথে, আমি তোমাকে সবকিছু বলছি। সেও তখন তার সাথে সাইডে চলে যায়। আর দুজনকে এভাবে সাইডে যেতে দেখে ইয়ে একটু ঘাবড়ে যায়। সে বুঝতেই পারছিল না তারা আসলে তাকে নিয়ে কথা বলবে নাকি অন্য কোনো বিষয় নিয়ে। তার মনে একটু সন্দেহ সৃষ্টি হয়, অথচ তার কিছুই এখন করার নেই, চুপচাপ দেখা ছাড়া। এদিকে ফাং এবং তার ভাই সাইডে গিয়ে নিজেদের মধ্যে অনেক কথা বলে। ইয়ে এবং তার অ্যাসিস্ট্যান্ট পেছন থেকে গিয়ে সবকিছু দেখে। ইয়ে মনে করে যে তারা হয়তো একে অপরকে কিস করছে, আর এই ভুল বোঝাবুঝির জন্য সে রেগে গিয়ে ফাংয়ের ভাইকে মারতে শুরু করে। হঠাৎ করে তাকে অনেক বেশি মারতে থাকে। এদিকে তার কোনো কথাই তারা শুনতে চায় না। তখন ফাং তাকে বলে হানি কি করছো, থামো। সে তাকে অনেক বেশি থামানোর চেষ্টা করে। এরপর ইয়াং বলে তুমি আমাকে কি বলে ডাকলে? ফাং বলে হানি বলে ডাকলাম। কেন, তোমার পছন্দ না? কি হয়েছে? আমি কিন্তু কোনো কিছু মনে করে ডাকিনি। তখন হঠাৎ করে ইয়ে খুবই ইমোশনাল হয়ে যায়। ফাংয়ের কাছে এসে একভাবে ফাংকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে তখন সব ভুল বুঝাবুঝি মিটে যায়। ইয়ে বুঝতে পারে ফাং সত্যি তাকে আসলে কতটা ভালোবেসেছে। এর পাশাপাশি ইয়ে তার নিজের কাজের জন্য অনেকটা লজ্জিত হয়। সে বুঝতেই পারে না কেন এতগুলো দিন সে ফাংকে এইভাবে ভুল বুঝেছে। ইয়ে তখন ফাংকে কোলে নিয়ে কিস করতে শুরু করে। তাদের মধ্যে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। তারপর সেখান থেকে সে চলে যায়। আর এদিকে রাতের বেলা দৃশ্য দেখানো হয়। রাতের বেলা ফাং ইয়েকে ঘরে যেতে দিচ্ছিল না। বাইরে থেকে ইয়ে তখন বলে আমি সবকিছু তোমার জন্য করেছি, তোমার সাথে সম্পর্ক ঠিক করার জন্য আমি অন্ধ হওয়ার নাটক করেছি। সবকিছু ছিল শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, এর বাইরে খারাপ কোনো ইন্টেনশন ছিল না। তোমার পরিবারের সাথে বা তোমার সাথে খারাপ কোনো কিছু করার কথা কখনো আমি ভাবতেও পারি না। হ্যাঁ, আমার অনেক কষ্ট হয়েছে। ফিজিক্যালি আমার অ্যাক্টিং করতে গিয়ে কখনো কখনো আমি অনেক ব্যথা পেয়েছি। আমার অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি মেন্টালি আনস্টেবল থেকেছি, সব কিছু। কিন্তু সব কিছুর পরে সব কিছু বাদ দিয়ে আমি শুধু তোমাকেই চেয়েছি। এর বাইরে আমার আর কোনো ইন্টেনশন নেই, এর বাইরে আমার আর কোনো ডিমান্ড নেই। তখন সেখানে সে আরও অনেক ধরনের ইমোশনাল কথা বলে। ফাংয়ের মুখে এই ধরনের কথাগুলো শুনে ইয়ে ফাংকে ভেতরে ঢুকতে বলে, কারণ এদিকে ইয়েও অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর ফাংয়ের সব কথাগুলো ইয়ে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। এরপর দেখা যায় রুমে ঢোকার পর তার পুরনো দিনের কথা মনে করতে থাকে এবং ইয়ে ফাংকে আবারও কিস করে। আর এমন একটি রোমান্টিক দৃশ্যের মাধ্যমে আজকের এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।
তো কেমন লাগলো আজকের ড্রামাটির এক্সপ্লেনেশন? আশা করি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ড্রামা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। পরবর্তীতে কোন ধরনের ড্রামা দেখতে চাও জানিয়ে যেতে পারো কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো।